নমস্কার, স্বাগত দেখছেন ক্যালকাটা নিউজ। আমি শর্মিষ্ঠা। শুরু করছি আজকে দ্য বিগ স্টোরি। আজ এমন বেশ কিছু খবরে বিশ্লেষণ করতে চলেছি যা রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশের সর্বোচ্চ আদালত এমনকি আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত তোলপাড় সৃষ্টি করছে এই মুহূর্তে। পশ্চিমবঙ্গের সীমান্ত রাজনীতি এতদিন যে তত্ত্বকে ধামা চাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা চলেছে, আজ তা ক্যামেরার সামনে নগ্ন সত্যের মতো উন্মোচিত। একদিকে খোদ অনুপ্রবেশকারীদের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, অন্যদিকে যে প্রকল্প নিয়ে তৃণমূল সরকার মহিলা ভোট ব্যাংককে অক্ষুণ্ণ রেখে বছরের পর বছর ভোটের বৈতরণী পার করে এসেছে, সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নারায়ণের অনুপ্রবেশ। ঠিকই শুনেছেন, মহিলাদের জন্য সংরক্ষিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মাসের পর মাস ধরে ঢুকছে পুরুষের অ্যাকাউন্টে। এই গোটা ডামাডোলের মাঝেই আজ দেশ জুড়ে ভোটার তালিকায় কারচুপি রোখার প্রশ্নে ঐতিহাসিক শিলমোহর দিল দেশের শীর্ষ আদালত। সাফ জানিয়ে দেওয়া হয়েছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআর সম্পূর্ণ বৈধ। আর এইসবের মধ্যেই সীমান্ত সুরক্ষায় বড় পদক্ষেপ করে বিএসএফ এর হাতেও বিপুল জমি তুলে দিচ্ছে নবান্ন। প্রত্যেকটা খবর যেন একে অপরের সঙ্গে সম্পৃক্ত, পরিপূরক। শুরু করছি প্রথমে যে সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর, তা হচ্ছে ক্ষমতার সমীকরণ বদলাতেই কিভাবে পাল্টে যাচ্ছে ছবিটা, অন্তত সীমান্তের ছবিটা, সে কথাই বলছে। তার জলজান্ত প্রমাণ উত্তর 24 পরগনার সীমান্ত। আপনাদের দেখাবো হাকিমপুর সীমান্ত। কেন্দ্র এবং রাজ্যের সীমান্তে এই কেন্দ্রীয় এজেন্সিগুলি কঠোর অবস্থানের জেরে অনুপ্রবেশকারীদের মনে এখন জাঁকিয়ে বসেছে একটা ভয়, চরম আতঙ্ক। প্রায় প্রত্যেক দিনই দেখা যাচ্ছে সকাল থেকে হাকিমপুর সীমান্তে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উপচে পড়া ভিড়। কিন্তু কেন এই ফেরার ভিড়? একের পর এক হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে, কিন্তু সীমান্তগুলিতে ক্রমশ ভিড় বাড়ছে। আর এই হোল্ডিং সেন্টার তৈরি খবর চাউর হতেই যারা এতদিন ধরে এ রাজ্যে ভুয়ো পরিচয়পত্র বা বলা যায় দেখুন বিনা নথিতেই দিনের পর দিন লুকিয়েছিল আরশোলাদের মতো, এখন তারা পালাতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি অত্যন্ত পরিষ্কার, এতদিন তৃণমূল শাসনের দেদার অনুপ্রবেশ ঘটেছে শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে। সীমান্তকে অবারিত করে দেওয়া হয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। অনুপ্রবেশ রুখতে কড়া অবস্থান নিয়েছে নয়া বিজেপি সরকার। সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকা যত সহজ ছিল, এখন ভারত ছেড়ে বাংলাদেশে পালানো ততটাই জরুরি হয়ে পড়েছে এই অনুপ্রবেশকারীদের কাছে। সবাই পালাচ্ছে। আর এদের মধ্যে বারাসতের নিবেদিতা পল্লীতে দীর্ঘদিন ধরে বসবাসকারী রাকিব নামের এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর দাবি তো অত্যন্ত বিস্ফোরক, শোনাবো। কিন্তু সে জানাচ্ছে যে বিগত 20 বছর ধরে, ভাবুন 20 বছরটা ধরে কোনো রকম বৈধ নথিপত্র ছাড়া সে রাজ্যে অনায়াসে সুইপারের কাজ করে আসছিল। আপনার বাড়িতে কাজ করছিল কি? চিনতেন এই রাকিবকে? ভাবতেও পারেননি আপনি হয়তো যে আপনার বাড়ির এই রাকিব, তার কাছে কোনো বৈধ ডকুমেন্ট নেই, ছিল না। এই কাজ পাওয়ার ক্ষেত্রে তাকে নাকি সাহায্য করেছেন খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে অনুপ্রবেশকারীদের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম শুনুন তো। হ্যাঁ, বারাসাতের কোথায় ছিল? নিবেদিতা বলে। কি কাজ করতে তুমি? সুইপারি কাজ করতাম। কে তোমাকে কাজ দিয়েছিল? দিদি দিয়েছিল কাজ। কোন দিদি? টিএমসির নেতা। তোর নাম কি তার? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তো টিএমসি নেতা, তোমাকে কাজ কে দিয়েছিল? আমাকে দিয়েছিল আমাদের গ্রামের একটা লোক, নাম কি তার? মুজিবার মেম্বার। সে কি নাম? মুজিবার মেম্বার। কোন গ্রাম? জায়গাটার নাম কি? নিবেদিতা বললি। আচ্ছা, তারা জানতো তুমি বাংলাদেশের লোক? হ্যাঁ। তাও তোমার কাজ দিয়েছে? হ্যাঁ। কোন কোন ডকুমেন্টস বানিয়ে দিয়েছে তোমাকে? কোনো ডকুমেন্টস আমাকে দেয়নি বানিয়ে। আমাদের এখনো কোনো ডকুমেন্টস নেই। কবে এসছো? আমি এখান থেকে অনেক দিন এসেছি, প্রায় 20 বছর আগে। তোমার মাইনা কত ছিল বেতন? আমাদের দিন হিসাবে দিত। কত করে? মানে এই বক্তব্যটা শুনে একটা কথা মাথায় উঠেছে, কাদের প্রশ্রয়ে দিনের পর দিন না বছরের পর বছর ধরে এই দেশে থাকা যায় এতটা সহজ? এরকম কত না রাকিব বলুন তো, আপনারা আমার বাড়ির চারপাশে ঘোরাফেরা করছে, আমরা ভুলেও জানতে চেয়েছি কখনো ও রাকিব ভাই তোমার হাতে কাগজপত্র আছে কিনা, তুমি কোন বাড়িতে থাকো, কখনো আমরা জানার চেষ্টা করিনি। আপনি জেনেছিলেন না? আর এইভাবেই দাঁড়িয়ে থাকা একের পর এক বাংলাদেশি মহিলার এক দাবি, সেও আরও মারাত্মক কথা বলছে। তিনি গত 30 বছর ধরে, দেখুন 10 বছর আরও বেশি, তিনি কি বলছেন, রেশন কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ডটাও সব সরকারি নথি তার আছে, অনায়াসে তৈরি করে ফেলেছেন তিনি।
কি বললাম, ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড, সরকারি সমস্ত নথি তৈরি করে ফেলেছেন। এমনকি পশ্চিমবঙ্গ সরকারের মহিলাদের জন্য ফ্ল্যাগশিপ প্রকল্প মানে লক্ষ্মীর ভাণ্ডার, এবং সেই টাকাও তিনি প্রতি মাসে তুলেছেন। শুনুন। এখানে কোথায় থাকতেন? এখানে দমদম এয়ারপোর্টে কি কাজ করতেন? আমি হোটেলে কাজ করতাম। হোটেলে? কে কাজ দিল আপনাকে হোটেলে? আমাদের পাড়ার তো অনেক লোক যেত, আর একটা হিন্দু বৌদ্ধি ছিল, আচ্ছা তারা দিত। আচ্ছা, আপনি জানতেন আপনার কাছে আপনি বাংলাদেশ থেকে? হ্যাঁ, হুম। কি কি ডকুমেন্টস আছে আপনার কাছে? আমার আধার কার্ড, আচ্ছা। রেশন কার্ড, আর এই স্বাস্থ্যসাথী কার্ড, আর লক্ষ্মীর ভাণ্ডার? লক্ষ্মী ভাণ্ডার। কত পেতেন লক্ষ্মীর ভাণ্ডারে? 1000 টাকা করে পেয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার আপনাকে কে করে দিল? দিদি, হ্যাঁ, দিদি কোন দিদি? মমতা। আর আপনার এলাকার কোন নেতা করে দিল? আমার এলাকায় সরকার লোক করেছে, জমা দিয়েছি, সরকার থেকে করে দিচ্ছে। কত বছর হয়েছে আপনি এই দেশে এসেছেন? আমি 30-35 আমি ছোটোবেলা। ও মা, এ কয় কি বলে, 30 বছর ধরে রয়েছে, ধীরে ধীরে সব সরকারি নথি তো বানিয়ে ফেলেছেন। ভাই স্যার কি দরকার, পগার পার এবার হতেই হবে। শুনলেন তো আপনার কথা, আধার কার্ড থেকে লক্ষ্মীর ভাণ্ডার সবটাই যেন হাতের মোয়া, মানে চাইলাম টক করে হাতের মধ্যে পেয়ে গেলাম। বাংলার মানুষের ট্যাক্সের টাকায় তৈরি হওয়া লক্ষ্মীর ভাণ্ডার, তার অনুদান চলে যাচ্ছে অবৈধভাবে। এই যে তারা বাড়িতে ঢুকে বসে আছে, মানে এদেশে ঢুকে বসে আছে এই সমস্ত বাংলাদেশি নাগরিকদের পকেটে। আর আমরা কি করছি? কিছুই করতে পারিনি। প্রশাসন কি করছিল? যাদের করার ছিল, নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল, নাকি সবটা যেন ভোট ব্যাংকের অঙ্কে চোখ বন্ধ করে রাখা হয়েছিল, জোর করে গান্ধারী সাজা হয়েছিল। এখানে আপনাদের আরও 3 জনের কথা বলবো। বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা আসিয়া, শামসুর, বেলাল। এরা কারা? দেখুন, এরা সত্যি চোখে দেখতে পায় না, পা মেপে মেপে টুকটুক করে যারা সীমান্ত পার করেন। একবার ভাবুন তো, চোখে দেখতে পান না, তবুও সীমান্ত পার করে বাংলাদেশ থেকে এদেশে আসছেন অনুপ্রবেশকারী। 3-4 মাস অন্তর অন্তর যারা বাংলাদেশে যান, আবার বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসেন, এইভাবে যাতায়াতটা চলে, গানকে ভিক্ষা করে সংসারটা চলে। কোনো সন্দেহ থাকার কথা নেই যে তারা অত্যন্ত দুস্থ, তারা গরিব, কিন্তু তারা অনুপ্রবেশকারী, এটাও ভুললে চলবে না। পশ্চিমবঙ্গের আধার কার্ড তাদের সঙ্গে রয়েছে, কিন্তু কোনো পাসপোর্টটা নেই। ভোট দেওয়ার সুবাদে তারা সরকারি বাড়িও পেয়েছেন। দেখুন, বাংলাদেশ থেকে এসেছেন 3 জন, তারা চোখে দেখতে পান না, দৃষ্টিহীন, এবং ইতিমধ্যে বাংলাদেশে ফিরে যাওয়ার তাদের তোড়জোড় শুরু হয়েছে। বাংলাদেশের কোথায় গ্রাম আপনার? কাঠিয়া সাতক্ষীরা। কত বছর আগে বাংলাদেশ থেকে এখানে তাই এই আপনার 20 বছর হবে। এখন কি যাতায়াত করেন? হ্যাঁ, যাতায়াত করি। 3 মাস সময় থেকে থাকি। যাতায়াত করি, এখানে আমার জায়গাও আছে। সে জায়গাটা হচ্ছে আমার ওই দাদু মারা যাওয়ার পরে আমার সে জায়গাটা এখন সে অন্য লোক দখলে নিয়েছে। পাসপোর্ট রয়েছে? না না, আমাদের পাসপোর্ট নেই। তাহলে কিভাবে যাতায়াত করেন বাংলাদেশে? আমরা ঘুরতে ঘুরতে আসি, যাই, মাংতে আসি, আর মাংতে চলে যাই, গ্রাম পাড়া বেড়াতে চলে যায়। কিন্তু বাংলাদেশের সীমান্ত পার হতে গেলে তো সেক্ষেত্রে পাসপোর্ট প্রয়োজন। হ্যাঁ, পাসপোর্ট ওই কারোর বলি একটু পার করে যাও, বলে একটু পার করতে বললে চোরাই পথে পার হন? হ্যাঁ। ধরেন একজন ওই ধারা নৌকায় পার করে যে ভাই আমার একটু পার করতে নই পার, যারা নৌকায় মাছ টাছ ধরে টাকা নেয় না এমনি 250 টাকা তো নৌকো ভাড়া সে নেবেই। আমরা দুঃখের সঙ্গে বলি পাসপোর্ট নেই, এরা গর্বের সঙ্গে বলে পাসপোর্ট নেই। সীমান্ত অনুপ্রবেশে গল্পটা শুনছেন ঠিক এইভাবে। এবার শুনুন, সরকারি প্রকল্পে অন্দরে পুরুষ অনুপ্রবেশ, মানে এ আবার কি কথা আপনারা ভাবছেন? যে প্রকল্পের নাম লক্ষ্মীর ভাণ্ডার, সেখানে নারায়ণ যখন অনুপ্রবেশকারী, তখন কেমন লাগছে শুনতে? শুধুমাত্র এ রাজ্যের মহিলাদের আর্থিক স্বাবলম্বী করার জন্য কোনো সন্দেহ নেই, মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে লাখো লাখো বাংলার মহিলারা তার উপকৃত হয়েছেন, কোনো সন্দেহ নেই। লক্ষ্মীর ভাণ্ডার একেবারে টিআরপি হাই, কিন্তু সেখানে ঢুকে পড়ছেন এবার নারায়ণরা। তাও একবার একজন নয়, একের পর এক পুরুষ নারায়ণ, মানে পুরুষ উপভোক্তার নাম উঠে আসছে। আপনাদের বলি, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জায়গাগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সরাসরি পৌঁছেছে পুরুষদের অ্যাকাউন্টে। আরও শুনুন, আরও চাঞ্চল্যের কথা হচ্ছে, সবচেয়ে বড় জালিয়াতি সামনে এসেছে মুর্শিদাবাদের বহরমপুরের থেকে। এবং এরা কেউই 1 মাস 2 মাস নয়, দেখুন একটা ভুল হয়, দুটো ভুল হয়, কিন্তু 3 বছর ধরে, 2 বছর ধরে কি করে ভুল হয়? বহরমপুরের আধার কার্ডের কথা বলি, যেখানে সচ্ছল
রেস্তোরাঁর মালিক এই রাকিবুল শেখ ব্যাংক অ্যাকাউন্টে তার বিগত 3 বছর ধরে নিয়ম করে সরকারি প্রকল্পের টাকা ঢুকেছে, মানে 3 × 36 মাস। এই প্রকল্পের সুবিধার্থ যোগ্যরা মহিলা, কিন্তু একজন পুরুষ কিভাবে তালিকায় এলেন এ নিয়ে কি প্রশ্ন ওঠার নয়? নবান্নে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দুর্নীতির খতিয়ান, নাম, ঠিকানা সব ফাঁস করার পর জেলা প্রশাসন নড়ে চড়ে বসলো। এতদিন একদম এইভাবে বসেছিল। জয়েন্ট ভিডিওর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ রাকিবুলকে গ্রেফতার করে, কিন্তু গ্রেফতারের পর রাকিবুল কি বলছে নিজেরাই শুনুন। কয়েকদিন থেকে ঢুকছে, কয়েক বছর থেকে যাই হোক। তারপরে কিভাবে ঢুকছে আমি নিজেও জানতাম না। আমি বিডিও অফিসে গিয়েছিলাম, বিডিও অফিসে জানানোর পর কোনো রেসপন্স পাইনি। আমি বললে কোনো রেসপন্স পাইনি। মানে অফ করার জন্য বলেছিলেন যে আমার? হ্যাঁ, অফ করার জন্য গিয়েছিলাম। বললো 2 দিন পরে সব গিয়েছিলাম, কোনো পাত্তা পাইনি আমি। মানে আর কে পায় বাড়িতে লক্ষ্মী ভান্ডার? আর কেউ পাই না। আপনার স্ত্রী? আমার স্ত্রী তো পাবে স্বাভাবিক। এই যে আজকে মুখ্যমন্ত্রী যে আপনার নাম করলো, কি মনে ভাবছেন, কিভাবে হলো এটা ঘটনাটা? যেটা হবে সরকার নিয়ম অনুসারে সেটা করতে হবে। প্রায় কতদিন থেকে পাচ্ছেন মনে হচ্ছে, আপনার কতটা জানেন? 2 বছর থেকে এরকম হবে, 2 বছর 1.5 বছর। কীভাবে ঢুকেছে আমি নিজেও জানি না, কীভাবে ঢুকেছে আমি নিজেও জানি না। অ্যাপ্লাই কীভাবে হয়েছে অ্যাপ্লাই তাও জানি, আমি তো অ্যাপ্লাই করিনি। মানে যে অ্যাপ্লাই না করেও পাচ্ছেন, মানে এর জন্য কার কাছে গেছিলেন? এছাড়া রাকিবুল মুখটা দেখেছেন, কাঁচুমাচু করে বলছে। কি বলছে? তিনি বলছেন যে আমি খুব ভালো নিজের একটা সাধু ইমেজ আনার চেষ্টা করেছেন। আরে মশাই, 1 মাস 2 মাস 3 মাস নয়, 3টে বছর। আবারও বলছি, যতটুকু আমি জানি, ভুল না করি 36টা মাস ধরে তিনি লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন। আর এখন যেই নাম সামনে আনছেন মুখ্যমন্ত্রী, তখন আপনার হয়ে গেল। একেবারে আপনি বলতে চাইছেন যে আমি এতটাই ভালো যে আমি প্রশাসনের কাছে গিয়েছিলাম, প্রশাসন কোনো কিছু করেনি। আরে মশাই, টাকাটা ফেরত দিয়েছেন আপনি? কোনোবার কে বলেছেন না এই টাকাটা আমি পেয়েছি, টাকাটা আপনার প্রশাসনের কাছে জমা দিয়েছেন, বিডিওর কাছে জমা দিয়েছেন? সব দায় প্রশাসনের ঘাড়ে ঠেলছেন। এরকম কত না রাকিবুল চারপাশে রয়েছে, মানে এরকম অজস্র নারায়ণ। তারা পুরুষ অ্যাকাউন্টে যাদের টাকা ঢুকছে, কিসের উদ্দেশ্য? মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা সৎ উদ্দেশ্য নিয়ে প্রকল্পটা তৈরি করেছিলেন, কিন্তু এই ধরনের যারা রয়েছেন, এই ধরনের অসৎ অনুপ্রবেশকারী যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যটা কি? আরও বেশি টাকা, মানে সরকারি টাকা 9-6 করা। আজকে 9-6 এই হিসেবটা, ছবিটা প্রতিদিন সামনে আসে। যারা কাটমানি খেয়েছে দিনের পর দিন, যারা দিনের পর দিন এইভাবে লোকের টাকা মেরেছে, যারা দিনের পর দিন কোনো কিছু করে দেওয়ার নাম করে মানুষের পকেট থেকে আগে 10টা টাকা থাকলেও সেটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। দে বাবা, ওটাও দে, না হলে কিচ্ছু করে দেবো না। আজকে তার পরিণাম, মাসুলটা অন্তত কোমরে দড়ি পড়ছে। ছোটোবেলায় শুনেছিলাম, আপনারাও শুনেছিলেন, কোমরে দড়ি পড়ে অন্যায় করলে অন্যায়ের মাসুল গুনতে হয় ইহ জন্মে। দেখুন, আরও একটা ঘটনা ঘটেছে। এবার বলি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, যেখানে সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হতে জেলা পুলিশ সুপার স্বয়ং তদন্তে নামেন, অভিযুক্তকে গ্রেপ্তার করেন। অভিযোগ এলাকার তৃণমূল নেতা, পেশায় একজন ঠিকাকর্মী উত্তম কুমার সাউ, তার নাম লক্ষ্মীর ভান্ডারের তালিকা। পুলিশ সুপারের মতে সরকারি পোর্টালে পাসওয়ার্ড ব্যবহার করে ভেতরের তথ্য বা লিঙ্গ পরিবর্তন করে প্রতারণা চালানো হয়েছে। কত বুদ্ধি! ভাবুন, বাংলার লক্ষ লক্ষ প্রকৃত গরিব মহিলারা নথির সামান্য ভুলের জন্য বা আধার লিঙ্ক না থাকার কারণ, যেখানে মাসের পর মাস লক্ষ্মীর ভান্ডারের এই 1500 টাকার জন্য সরকারি দপ্তরে চটি ক্ষয় করেছেন, হন্যে হয়ে ঘুরেছেন, হাপিত্তেশ করেছেন। রেস্তোরাঁর মালিকরা একটু তো পড়াশোনা জানে বোধহয়, আমার মনে হচ্ছে, অনায়াসে বছর পর বছর সেই টাকা পকেটে পুড়ছেন। এত লোভ! একে প্রশাসনিক ব্যর্থতা বলবো নাকি প্রাতিষ্ঠানিক দুর্নীতি? উত্তরটা আম জনতার কাছে পরিষ্কার হচ্ছে। ভোটার তালিকা, ভুয়ো ভোটার, মৃত ভোটার, সবচেয়ে বড় কথা একাধিক অনুপ্রবেশকারী, বিভিন্ন ইস্যু উঠে আসছে। দেখুন, একটা পালাবদলের সরকার হয়েছে, মাত্র 10 থেকে 15 দিনের মধ্যে যে সরকার একটা ছবিটা বদলে ফেলার চেষ্টা করছে, খোলছে বদলে ফেলার চেষ্টা হচ্ছে। আর ততই যেন ছারপোকা ঘুনপোকাদের মতো এই ধরনের অনুপ্রবেশকারীরা সামনে আসছেন। আরও দেখাবো, ব্রেকে যাচ্ছি, ব্রেকের পর ফিরছি বেক স্টোরি নিয়ে। ফিল্ম বিরতির পর অনুপ্রবেশকারীদের নাম ঢুকিয়ে ভোট ব্যাংক সুরক্ষিত করার যে খেলা বছরের পর বছর ধরে চলে আসছে, তার মূলে এবার কুঠারাঘাত করেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ, মানে যেটাকে আপনারা 3-4 মাস ধরে এসআর নামে জানেন। আর ভারতের নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় এই সংশোধন বা এসআইআর কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত সম্পূর্ণ বৈধ। 27 মে, মানে গতকাল, এক ঐতিহাসিক রায় স্পষ্ট জানায় সুপ্রিম কোর্ট কোনো রকমভাবে বাধা দেয়নি এসআইআর ভোটের কাজে। স্পষ্ট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। কি পর্যবেক্ষণ? ভোটার তালিকা সংশোধনের এই যে কাজ,
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ভোটার তালিকা সংশোধনের সাধারণ প্রক্রিয়া থেকে এটি ভিন্ন বা অতিরিক্ত বলে এসআরকে কার্যক্রমকে আলট্রা ভাইরাস বা ক্ষমতার বাইরে অবৈধ বলে বাতিল করা যাবে না। আদালত সাফ জানায় নির্বাচন কমিশনের এই এসআইআর দেশের অবাধ এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার সাংবিধানিক আবশ্যকতাকে আরও এগিয়ে নিয়ে যায়। সুপ্রিম কোর্ট এসআইআরকে একটি সম্পূর্ণ বৈধ, যৌক্তিক এবং সাংবিধানিক কার্যক্রম হিসেবে আখ্যা দিয়ে বলেছে এই কার্যক্রম আইনত গ্রহণযোগ্য। আবেদনের ভিত্তিতে বিভিন্ন ক্ষেত্রে ভোটার তালিকা সংশোধনের নিয়মে যে ছাড় বা শিথিলতার দাবি জানানো হয়েছিল, সুপ্রিম কোর্ট সেই সমস্ত আবেদনে বিন্দুমাত্র মান্যতা দেয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সুপ্রিম কোর্টের এই রায়ের পর রাজ্যে যে ভোটার তালিকায় সার্জিক্যাল স্ট্রাইক হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। ভুয়ো ভোটারদের ভরসায় যারা বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছিলেন, সুপ্রিম কোর্ট কিন্তু এই রায়ে তাদের সেই স্বপ্নে জল ঢেলে দিল। এবার আজকের বুলেটিনের বা বিগ স্টোরির শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আসে। একদিকে যখন অনুপ্রবেশ নিয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় এজেন্সিগুলি অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে, রাজ্যে পালাবদল হয়েছে, সরকার কঠিন অবস্থান নিয়েছে, তখন রাজনীতিতে নতুন মোড়, যার ফলে সীমান্ত অরক্ষিত থেকে যাচ্ছিল। কিন্তু এবার শুধুমাত্র দেশের সুরক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গ সরকার বিএসএফ ফাঁড়ি নির্মাণ, কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ ত্বরান্বিত করতে নিবিড় পদক্ষেপ গ্রহণ করেছে ক্ষমতায় আসার প্রথম দিন থেকে। বর্ডার এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে নবান্নের তরফে বিএসএফের নিকট অতিরিক্ত জমি হস্তান্তর সম্পন্ন করা হয়েছে বা সেটা দেওয়া হচ্ছে। এর ফলে বিএসএফের হস্তগত মোট জমির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 142.79 একর। আসুন আমরা এক নজরে একটু দেখে নেওয়ার চেষ্টা করি পশ্চিমবঙ্গের কোন কোন সীমান্তবর্তী জেলায় কত একর জমি এখনও পর্যন্ত বিএসএফ হাতে তুলে দেওয়া হলো। এদিকে ভালো করে একটু লক্ষ্য করুন, কোচবিহারে 22.95 সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে, জলপাইগুড়িতে 35.165 একর, মুর্শিদাবাদে 38.805 একর জমি দেওয়া হয়েছে, দার্জিলিংয়ে 8.8115 একর জমি দেওয়া হয়েছে, জলপাইগুড়ির কথাও বললাম। তবে এই জেলাগুলি বরাবরই অনুপ্রবেশ এবং সীমান্ত চোরাচালানের জন্য অত্যন্ত সংবেদনশীল। এই জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবার পরে বিএসএফ এবার দ্রুত গতিতে কাঁটাতারের বেড়াটা দেওয়ার কাজ শেষ করতে পারবে। যে সমস্ত জায়গায় একটু গ্যাপ বা ফাঁকা অংশ ছিল, মানে কাঁটা তারহীন অবস্থায়, রাতের অন্ধকারে অনায়াসে গরু পাচার হতো, অনুপ্রবেশ হতো, মানুষও ঢুকে পড়তো, এই পথগুলি এবার চিরতরে বন্ধ হতে চলেছে, জাস্ট ডোর ক্লোজড হতে চলেছে। এই সমস্ত খবরগুলিকে যদি আমরা এক সুতোয় বাঁধি, তবে একটা বিষয় কিন্তু পরিষ্কার, বাংলার শাসন ব্যবস্থা, সীমান্ত সুরক্ষা, এই প্রত্যেকটা ক্ষেত্রে এক বিশাল পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। যে অনুপ্রবেশকারীরা এতদিন ভাবত যে রাজ্যে এলে সস্তায় কাজ মিলবে, আরাম করে কাগজ থাকুক না থাকুক মাথার ওপর একটা ছাদ আমার ঠিক জোগাড় হয়ে যাবে, রাজনৈতিক ছত্রছায়ায় চলে যাব, পেয়ে যাব লক্ষ্মীর ভাণ্ডার, পুরুষও লক্ষ্মীর ভাণ্ডার পাবো। আজ কিন্তু সুপ্রিম কোর্টের এসআইআরের পর হাকিমপুর সীমান্তে হোল্ডিং সেন্টারের আতঙ্কে তাদের ঘুম ছুটেছে, ধুলোয় মিশে গিয়েছে সে আত্মবিশ্বাসটা। আইন তার নিজের পথে চলবে, আর তার বড় প্রমাণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটা জালিয়াতি করে খাওয়া মুর্শিদাবাদের রাকিবুল শেখ কিংবা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ওই ভুয়ো উপভোক্তাদের আজ আর হবে না, আজ তাদের লকআপের ভাত খেতে হবে। শাসন ব্যবস্থায় স্বচ্ছতা, সীমান্তের নিরাপত্তা, এই দুইয়ের মেলবন্ধন না ঘটলে একটি রাজ্য, একটি দেশ কোনোদিন চলতে পারে না। দেশ এবং সরকারের বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত, সুপ্রিম কোর্টের কড়া অবস্থান, এটাই তো প্রমাণ করে যে আইন অমান্য করে জালিয়াতি করে বেশি দিন পার পাওয়া যায় না। আজকের মতো বিগ স্টোরি তাই এখানেই শেষ করছি। তবে এই খবর আরও আসবে প্রতিদিন, প্রতি মুহূর্তে আমরা হেডলাইন্সের সঙ্গে ব্রেক করব সেই সমস্ত খবরগুলো। আপনারা নজর রাখবেন সিএনএ পর্দায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।